আপনি যেই মানুষটাকে ভালোবেসে নিজের পরিবার সহ পুরো পৃথিবীর বিপক্ষে দাঁড়িয়ে যান, যদি কোনোদিন নিজ চোখে সেই মানুষটাকেই অন্য কারো বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান, আজকে ঠিক এমনই একটা ইমোশনাল রোমান্টিক মুভির গল্প রিক্যাপ করব, যা দেখে আপনার চোখ, নাক, মুখ সহ সব দিক থেকেই পানি বের হবে। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই পানি পানি গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা হাই স্কুলের স্টুডেন্ট মিকাকে দেখি, যে বাংলাদেশের কিছু পাকনা টিনেজার মেয়ের মতোই প্রেম করাকেই জীবনের একমাত্র লক্ষ্য ভাবে। এরা মূলত স্কুলে আসেই প্রেম করতে। তবে মিকার জীবনে এখনো প্রেম দেখা দেয়নি। একদিন তারা ছাপড়ি পোলাপানদের মতো ক্লাস ডিতে ছেলে দেখতে গেলে তাদের সাথে ক্লাসের প্লে বয় নজুমুর দেখা হয়। নজুমু মিকার নাম্বার চাইলে মিকার ফ্রেন্ড আয়া তাদের মাঝে এসে নজুমুকে বলে সে তার নাম্বার নজুমুকে দিতে চায়। আসলে আয়া নজুমুকে পছন্দ করে, আর নজুমুও আয়ার নাম্বার নিতে রাজি হয়ে যায়। অবস্থাটা এমন যে একটা মেয়ে হলেই হবে। এদিকে মিকা সুযোগ বুঝে সেখান থেকে চলে আসতে গেলে সে আরেক ছাপড়ি ছেলের সাথে ধাক্কা খায়। এই ছেলেটার নাম হিকারি। মিকা তাকে সরি বলে চলে আসে। কয়েকদিন পর স্কুলে হঠাৎ মিকার ফোন হারিয়ে যায়। সে অনেক খুঁজেও ফোনটা পায় না। খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে গেলে সে একটা শেলফে নিজের ফোনটা খুঁজে পায়। ফোনের রিং বাজতে দেখে মিকা ভাবে আয়া তাকে কল করছে। মিকা কল রিসিভ করতেই অপর পাশ থেকে একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসে। কে কল করলো জানতে চাইলে অপর পাশ থেকে বলে এটা একটা সিক্রেট। মানে কল করা মানুষটা মিকাকে তার পরিচয় দেয় না। মিকা নিজের কন্ট্যাক্ট লিস্ট চেক করলে দেখে তার ফোনে সেভ করে রাখা সব নাম্বার কেউ ডিলিট করে দিয়েছে। মিকা কলে থাকা ছেলেটাকে বলে আমি আপনাকে চিনতে পারছি না, আসলে আমার ফোনের সব নাম্বার ডিলিট হয়ে গেছে। আপনি কে? ছেলেটা বলে আমি তোমার ফোনের সব নাম্বার ডিলিট করেছি। যাদের তোমাকে দরকার হবে তারা নিজেই তোমায় কল করবে। এই কথা বলে ছেলেটা কল কেটে দেয়। এরপর থেকেই সেই আননোন নাম্বারটি থেকে রোজ কল আসতে শুরু করে। মিকা প্রথমে বিরক্ত হলেও পরে সেও কলে থাকা ছেলেটার প্রতি ধীরে ধীরে ইন্টারেস্টেড হতে শুরু করে। তাদের রোজ কথা হতে থাকে। মিকা বারবার ছেলেটাকে তার নাম জিজ্ঞাসা করে, তবে ছেলেটা বলে না। একদিন কথা বলতে বলতে আকাশের ধূমকেতু দেখলে ছেলেটা মিকাকে তার ছবি পাঠাতে বলে। তবে তারা একে অপরকে একই আকাশের ছবি শেয়ার করে। এভাবেই তাদের সম্পর্ক চলতে থাকে। কয়েকদিন পর মিকার বার্থডে চলে আসে, কিন্তু মিকার বাবা মায়ের মধ্যে ঝগড়া হওয়ায় সে বার্থডে সেলিব্রেট করতে পারে না। এই কথাটা মিকা মন খারাপ করে ছেলেটার সাথে শেয়ার করলে সেই রহস্যময় প্রেমিক মিকাকে পরের দিন স্কুলের সুইমিং পুলের কাছে আসতে বলে, যেটা শুনে মিকা অনেক খুশি হয়ে যায়। পরের দিন মিকা ছেলেটার সাথে দেখা করতে তার বান্ধবী আয়ার কাছ থেকে মেকআপ করে নেয়। মিকার ভয় হচ্ছে হয়তো ছেলেটার তাকে সামনাসামনি দেখে ভালো লাগবে না। এটা তার জীবনের প্রথম ডেট বলে কথা। সে সেজে গুজে একদম পরিপাটি হয়ে সুইমিং পুলের কাছে যায়। পার্সোনাল ওপিনিয়ন ভাই, মিকাকে বিনা সাজেই ভালো লাগে। এটা আবার কেমন সাজ? তো যাই হোক, মিকা কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে আমাদের ছাপড়ি হিরো হিকারি চলে আসে। মিকা তাকে দেখে বেশ অবাক হয়। ছেলেটা জানাই সেই ফোনের ওপাশের ছেলেটা। তবে মিকার বিশ্বাসই হয় না। সে তো ভয়েস শুনে ভেবেছিল কোনো রাজপুত্রের মতো হবে। বাস্তবে তো এ সাদা চুলওয়ালা টিকটকার ছাপড়ি। মিকার মনে পড়ে এই ছেলেটার সাথেই কয়েক সপ্তাহ আগে সে ধাক্কা খেয়েছে। মিকার তাকে একদমই পছন্দ হয় না। তাই সে চলে যেতে গেলে ছেলেটা তার কাছে এসে ফুল সহ কিছু লতা পাতার গাছ দিয়ে মিকাকে বার্থডে উইশ করে। মিকা তবুও বিশ্বাস করে না যে এটাই সেই ফোনের ওপাশের থাকা ছেলেটা, যার সাথে মিকা এতদিন তার সব মনের কথা শেয়ার করত। এখন ছেলেটা তার ফোন বের করে সেই ধূমকেতুর ছবিটা দেখায়, যেটা মিকা তাকে দিয়েছিল। মিকার মন ভেঙে যায়। সে কিছুতেই মানতে পারে না তার স্বপ্নের রাজপুত্র এক টিকটকার হবে। তাই মিকা বলে এটা হতেই পারে না, আর সে মনে কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমাদের টিকটকার হিরো হিকারি সেখানেই দাঁড়িয়ে মিকার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ক্লাসে ফিরে মিকা তার ফ্রেন্ডদের জানালে তারা জানায় ওই ছেলেটার তো অলরেডি গার্লফ্রেন্ড আছে। কথাটা শুনে মিকা আরো কষ্ট পায় যে ছেলেটা একে তো তার মনের মতো সুদর্শন নয়, তার উপর সে মিকাকে ঠকিয়েছে। বাড়ি ফেরার পথে মিকা ছেলেটাকে অন্য পথে যেতে দেখে তার পিছু নেয়।
আর দেখে ছেলেটা তার রিজেক্ট করা ফুল আর লতাপাতার গাছগুলো মাটিতে লাগাচ্ছে। মিকার কাছে বিষয়টা বেশ ভালো লাগে। সে হিকারির কাছে তার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করলে হিকারি জানায় তার আগে গার্লফ্রেন্ড ছিল, তবে এখন নেই। হিকারির ব্যবহারে মিকা ইমপ্রেস হয়ে যায় এবং শেষমেশ ডিসিশন নেয় সে হিকারির সাথে রিলেশনে যাবে। এরপর থেকেই তাদের রিলেশন চলতে থাকে এবং একসময় তারা শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়ে। তবে ঘুমের ঘরে হিকারি তার এক্স এর নাম নিলে মিকা অনেক কষ্ট পায়, তাই সে ঘুমন্ত হিকারিকে রেখেই চলে আসে। হিকারির ঘুম ভাঙলে সে বারবার মিকাকে মেসেজ দিতে থাকে। মিকা মেসেজ দেখে হিকারিকে সাকির বিষয়ে জিজ্ঞেস করবে ভাবে, তবে সে তা না করে শুধু জিজ্ঞেস করে, আমি কি সত্যি তোমায় বিশ্বাস করতে পারি? হিকারি বলে, অবশ্যই। হিকারির মেসেজ দেখে মিকার মন একটু শান্ত হয়। কয়েকদিন পর তারা ডেটে যাওয়ার প্ল্যান করে। মিকা বাস স্ট্যান্ডে হিকারির জন্য অপেক্ষা করে, তবে কয়েকজন বখাটে ছেলে তাকে কিডন্যাপ করে নেয়। মিকা তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করলেও তারা মিকাকে ধরে ফেলে এবং মিকা রেপের শিকার হয়। এদিকে হিকারি মিকাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসলে মিকাকে সে রাস্তায় খুঁজে পায়। মিকা এই ঘটনায় এতই ভয় পেয়ে গেছিল যে সে হিকারিকেও ভয় পাচ্ছিল। হিকারি মিকার এই অবস্থা দেখে বুঝে যায় তার সাথে কি হয়েছে। হিকারি মিকাকে জড়িয়ে ধরে তাকে প্রোটেক্ট না করতে পারার জন্য ক্ষমা চায়। মিকা ভেবেছিল হিকারি তার রেপ হওয়ার কারণে তাকে ছেড়ে দেবে, তবে হিকারির ভালোবাসা দেখে সে অনেক খুশি হয়। এরপর হিকারি সেই বখাটেগুলোকে খুঁজে বের করে আর তাদের খুব পেটায়। বখাটে ছেলেগুলো তখন জানায় তাদেরকে আসলে সাকি অর্থাৎ হিকারির এক্স প্রতিশোধ নিতে পাঠিয়েছে। তারপর হিকারি সাকিকে চুল ধরে মিকার বাড়িতে এনে ক্ষমা চাওয়ায়। হিকারি বলে মিকা বললে সে এখনই সাকিকে মেরে ফেলবে। মিকা শুধু বলে, আমি তোমার থেকে আলাদা হতে চাই না হিকারি। হিকারি সাকিকে ছেড়ে দিয়ে মিকাকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর হিকারি মিকাকে তার বাড়ি পৌঁছে দেয়। তবে মিকার মায়ের সন্দেহ হলে তিনি মিকাকে হসপিটালে নিয়ে যান। রিপোর্ট নর্মাল আসে, অর্থাৎ মিকা প্রেগনেন্ট নয়। এতে তারাও একটু চিন্তামুক্ত হন। কয়েকদিন গ্যাপ নিয়ে মিকা ডিসিশন নেয় সে তার জীবন আবার আগের মতো করে শুরু করবে। এটা সে হিকারিকে জানালে পরের দিন সকালে হিকারি মিকাকে স্কুলের জন্য নিতে আসে। তারপর তারা একসাথে স্কুলের জন্য বের হয়। তবে আমাদের ছাপড়ি হিরো মিকাকে স্কুলে না নিয়ে একটা নদীর পাড়ে আনে। হিকারি জানায় এটা তার প্রিয় জায়গা, তার মন খারাপ থাকলে সে এখানেই আসে। মিকা বলে, তুমিও এই নদীর মতো, আমাকে যদি নদী বলো তাহলে আমি নদী হব না, আমি আকাশ হব। সব জায়গা থেকেই তোমাকে দেখতে পাবো। কেউ তোমায় বুলি করলে উড়ে এসে তোমায় প্রোটেক্ট করব। এরপর তারা স্কুলে আসে। তবে সাকি পুরো স্কুলে মিকার রেপ হওয়ার ঘটনা ছড়িয়ে দিয়েছে। সকলে মিকাকে নিয়েই আলোচনা করছে, এমনকি বোর্ডেও তার নামে আজে বাজে কথা লিখে রেখেছে। এসব দেখে মিকার মন খারাপ হয়ে গেলে সেখানে হিকারি আসে এবং বোর্ডের লেখা মুছে দেয়। তারপর সে সবাইকে থ্রেট দেয় এবং জানায় সে যে কোনো উপায়ে মিকাকে প্রোটেক্ট করবে। হিকারি এমনিও পুরো স্কুলে খারাপ ছেলে হিসেবেই পরিচিত ছিল, তাই কারোর তার উপর কথা বলার সাহস হয় না। এরপর হিকারি মিকাকে নিয়ে লাইব্রেরিতে চলে আসে। মিকা হিকারিকে বলে, হিকারি আমি আর কাউকে ভয় পাই না, এটা বলে সে হিকারিকে কিস করে। এরপর তারা লাইব্রেরিতেই ইন্টিমেট হয়। এই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে যায়। মিকার শরীর হঠাৎ খারাপ হতে লাগে, তাই সে টেস্ট করে জানতে পারে সে এখন প্রেগনেন্ট। মিকা এই কথাটা হিকারিকে জানালে সে দৌড়ে রেস্টুরেন্ট থেকে চলে যায়। আসলে এটা হিকারিরই সন্তান। তবে হিকারির এমন চলে যাওয়ায় মিকা ভাবে হিকারি হয়তো এই সন্তান চায় না, তাই সেও মন খারাপ করে সেখান থেকে চলে আসতে গেলে হিকারি একটা গিফট নিয়ে দৌড়ে আসে এবং মিকাকে কংগ্রাচুলেশন জানায়। মিকা বুঝে হিকারি তাদের সন্তানকে মেনে নিয়েছে। এরপর তারা দুজনে একটা জুয়েলারি স্টলে গিয়ে একটা কাপল রিং কিনে আর একে অপরকে পরিয়ে দেয়। তারা দুজনেই বাচ্চাটিকে নিয়ে অনেক খুশি ছিল। হিকারি মিকাকে কথা দেয় তারা দুজনেই বাচ্চাটিকে বড় করবে। এরপর হিকারি মিকাকে নিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করতে যায়। হিকারি তার বাবা মাকে জানায় সে স্কুল ড্রপ আউট দেবে এবং চাকরি করে তার সন্তানের দায়িত্ব নেবে। সন্তানের দায়িত্ব নেওয়ার কথা শুনে তার বাবা মা অনেক খুশি হয়ে যান এবং তারা মিকাকে মেনেও নেন। তারা মিকাকে অনেক ভালোবাসাও দেখান। তবে হিকারি যখন মিকার বাবা মায়ের সাথে দেখা করতে যায়, আমরা দেখি হিকারি আর ছাপড়ি নেই, সে তার চুলগুলোকে আবারও কালো করে ফেলেছে।
গার্লফ্রেন্ডের বাবাকে পটাতে ছেলেরা যত এফোর্ট দেয়, নিজের বাবার পেছনে তার 5%ও দেয় কিনা আমার সন্দেহ আছে। তবে এত চেষ্টার পরেও মিকার বাবার হিকারিকে পছন্দ হয় না, কিন্তু হিকারির জেদের কাছে হার মেনে তিনি হিকারিকে মেনে নেন। তারপর হিকারি সত্যি স্কুল ছেড়ে দেয়। তবে হিকারির স্কুল ছাড়ার বিষয়ে সাকি অনেক রেগে যায়। সে মিকার উপর অনেক রাগ দেখায় এবং এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। সেদিন রাতে ক্রিসমাস থাকায় মিকা এবং হিকারি ক্রিসমাস সেলিব্রেট করতে ঘুরতে গেলে হিকারি মিকাকে এক সেট বেবি হ্যান্ড গ্লাভস গিফট করে। তবে হঠাৎ মিকার শরীর অনেক খারাপ হয়ে যাওয়ায় হিকারি তাকে নিয়ে সোজা হসপিটালে আসে। মিকার জ্ঞান ফেরার পর মিকা জানতে পারে তার পড়ে যাওয়ার কারণে তার বেবিটা নষ্ট হয়ে গেছে। সে হিকারির সম্পর্কে জানতে চাইলে তার বোন জানায় তাকে হসপিটালে আনার পরই হিকারি চলে গেছে, তারপর আর আসেনি। মিকা ভাবে হিকারি তাকে ছেড়ে দিয়েছে, তাই মিকা কান্নায় ভেঙে পড়ে। রাত্রে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে ফেরার সময় হিকারি মিকার কাছে দৌড়ে আসে। হিকারি জানায় সে সারা দিন মন্দিরে ছিল এবং মিকা ও তার বাচ্চার জন্য প্রার্থনা করছিল। মিকা জানায় তাদের বাচ্চা আর নেই। সে কথাটা বলে কান্না করে দেয়, তবে হিকারি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এরপর তারা সেই ফুল গাছের জায়গায় তাদের বাচ্চার কবর বানায় এবং ডিসিশন নেয় তারা প্রতি বছর এই দিনে একসাথে এখানে এসে বাচ্চার জন্য প্রার্থনা করবে। তবে বসন্তের ছুটির শেষে হঠাৎ হিকারি উধাও হয়ে যায়। মিকা হিকারিকে খুঁজতে তার বাসায় গেলে হিকারির বোন জানায় সে বাচ্চা হারানো নিয়ে অনেক ডিপ্রেসড ছিল, তাই সে একা কিছু সময় কাটাতে চায়, তাই সে সবার থেকে দূরে আছে। তবে মিকা যেতেই আমরা দেখি হিকারি আসলে ঘরেই ছিল, কিন্তু সে তার বোনকে মিথ্যে বলতে বলেছিল। কয়েকদিন পর আয়া মিকাকে কল করে জানায় হিকারি সকলকে তার বাসায় দাওয়াত করেছে। তবে মিকা অবাক হয়, হিকারি তাকে জানায়নি। তবুও সে হিকারির বাসায় যায়। সে সেখানে গিয়ে দেখে হিকারি অনেক মেয়ে ফ্রেন্ড নিয়ে মদ খাচ্ছে। তবে মিকা তাকে কিছুই বলে না। রাত্রে নজুমু তাকে কিস করার চেষ্টা করলে সে কোনো রকমে তাকে আটকে বাথরুমে চলে যায়। বাথরুম থেকে ফিরলে সে হিকারিকে একটা মেয়েকে কিস করতে দেখে। মিকা হিকারিকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। পরের দিন মিকা স্কুলে আসলে হিকারি জানায় সে ব্রেকআপ করতে চায়। তবে মিকা কারণ জানতে চাইলে সে তেমন কোনো কারণ দেখায় না। মিকা বারবার হিকারির সাথে কথা বলতে চাইলেও হিকারি তার কোনো মেসেজের উত্তর দেয় না। মিকা তাদের সম্পর্কটা শেষ করতে চাচ্ছিল না। সে হিকারির সাথে শেষবারের মতো কথা বলতে তাকে নদীর পাড়ে ডাকে। পরের দিন মিকা নদীর পাড়ে অপেক্ষা করলে হিকারি সাইকেল করে আসে, তবে সাইকেল থেকে নিচে নামে না। হিকারি রাস্তা থেকেই তাদের কাপল রিংটা ছুঁড়ে দিয়ে ব্রেকআপ করে চলে যায়। তবে হিকারির এমন কাজে মিকা অনেক ভেঙে পড়ে। এরপর থেকেই হিকারি মিকাকে অপরিচিতদের মতো ট্রিট করা শুরু করে, যেন তাদের কখনো দেখাই হয়নি। মিকাও ডিসিশন নেয় সে মুভ অন করবে, তাই সেও নিজের আংটি খুলে ফেলে। এই ঘটনার পর 1 বছর কেটে যায়। মিকা আয়ার সাথে একটা ক্রিসমাস পার্টি অ্যাটেন্ড করে। সেখানে তার দেখা হয় ইউ এর সাথে। ইউ এর মিকাকে প্রথম দেখাতেই ভালো লাগে, তাই সে মিকার সাথে ফ্লার্টিং করতে শুরু করে। তবে মিকা এত ইন্টারেস্ট দেখায় না। সে সেখান থেকে তার বাচ্চার কবরে চলে আসে। তবে সে কবর এসে দেখে সেখানে অলরেডি একজোড়া হ্যান্ড গ্লাভস রাখা আছে। মিকা বুঝে যায় হিকারি তাদের বাচ্চার কবরে এসেছিল। তার এখনো তার বাচ্চার কথা মনে আছে। মিকা আশেপাশে হিকারিকে খুঁজে পায় না। হঠাৎ একজনকে দূর থেকে দেখে সে ভাবে সেটাই হিকারি। মিকা তার কাছে গেলে বুঝতে পারে এটা হিকারি নয়, বরং ইউ। ইউ মিকাকে জানায় সে তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। ইউ মিকাকে অনেক কেয়ার করতে থাকে, তাই মিকাও আবারও নিজের মন খোলার কথা ভাবে। সে ইউ এর সাথে ডেটে যাওয়া শুরু করে। আস্তে আস্তে তারও ইউ এর কোম্পানি ভালোই লাগে। ইউ মিকাকে রিলেশনশিপের জন্য প্রপোজ করলে সে ইউ এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। পরের বছর মিকা তার বাচ্চার কবরে গেলে তার হিকারির সাথে দেখা হয়। মিকা হিকারিকে ব্রেকআপের কারণ জিজ্ঞাসা করলে হিকারি জানায় না। হিকারি সেখান থেকে চলে যায়। মিকা কিছু দূর তার পিছু নিলেও পরে সে ইউ এর কাছে ফিরে আসে। এরপর মিকাদের গ্র্যাজুয়েশন দিন চলে আসে। উইশবোর্ডে মিকা লিখে, তুমি কি আসলেও খুশি? এটা সে হিকারির জন্যই লিখেছিল। তবে হিকারি সেদিনও স্কুলে আসেনি। মিকা স্কুল থেকে চলে আসার আগে একবার বোর্ডটা দেখতে গেলে সে দেখে হিকারি লিখে গেছে, আমি একসময় খুশি ছিলাম। তবে মিকা আশেপাশে কোথাও হিকারিকে দেখতে পায় না। তারপর মিকা ইউ এর সাথে তার ভার্সিটি অ্যাটেন্ড করে।
ইউ এর ভালোবাসায় মিকাও দিন দিন তার প্রতি উইক হতে শুরু করে। পরের বছর ক্রিসমাসে মিকা ইউ এর সাথে তার বাচ্চার কবরে গেলে ইউ তাকে বিয়ের জন্য প্রপোজ করে। মিকা ইউ এর এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে। তারপর সে বাচ্চার কবরে গেলে সে সেখানে হিকারির ফ্রেন্ড নজুমুকে দেখতে পায়। মিকা নজুমুকে হিকারির না এসে তার আসার কারণ জিজ্ঞাসা করলে নজুমু সব সত্যি বলে দেয়। নজুমু জানায় হিকারির ক্যান্সার হয়েছে আজ থেকে 2 বছর আগেই, তার হাতে আর বেশি সময় নেই। তাই হিকারি তাকে প্রতি বছর তার বাচ্চার কবরে আসার দায়িত্ব দিয়েছে। সে এত হ্যান্ড গ্লোভস কিনে দিয়েছে যতদিন নজুমু নিজেও বাঁচবে না। তাই এখন থেকে প্রতি বছর সেই আসবে হ্যান্ড গ্লোভস দিতে। মিকা হিকারির কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে। সে হিকারির কাছে যেতে চাইলে ইউ তাকে আটকে দেয়। তবে মিকার কষ্ট পাওয়া দেখে ইউ বুঝতে পারে হিকারির ভালোবাসার কাছে তার ভালোবাসা হেরে গেছে। তাই সে তার মনে কষ্ট নিয়ে মিকাকে যেতে দেয়। মিকা সেখান থেকে হিকারির কাছে হসপিটালে চলে আসে। তবে হিকারি তখনও মিকাকে ইগনোর করতে থাকে। আমরা দেখি হিকারি এখনো তাদের সেই আংটিটাই পরে আছে। হিকারি বলে, তুমি কাঁদবে বলেই আমি তোমায় বলিনি। আমি খুশি যে তুমি তোমার জীবনের সঠিক পার্টনার পেয়েছো। আমি এখন নিশ্চিন্তে মরতে পারবো। তবে মিকা হিকারিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমায় বাদে আর কারো কাছে সুখী থাকবো না। আমি শুধু তোমায় ভালোবাসতে চাই। হিকারিও আর কিছু বলে না এবং তাদের রিলেশন আবার শুরু হয়। মেকার রোজ হিকারির হসপিটালে আসা শুরু করে। তারা এখন একসাথেই সময় কাটায়। এমনকি মিকা হিকারির খেয়াল রাখতে নিজের ইউনিভার্সিটিও ছেড়ে দেয়। মিকার সাথে থাকার কারণে হিকারিরও বাচ্চার ইচ্ছা তৈরি হচ্ছে। মিকাও রোজ মন্দিরে গিয়ে তার জন্য প্রার্থনা করে। কিছুদিন পর হিকারি হসপিটাল থেকে ডিসচার্জ পেলে তারা একসাথে আবার তাদের হাই স্কুলে আসে। তারা লাইব্রেরিতে গিয়ে সেই বোর্ডটা বের করে। তারপর হিকারি তাদের লেখা জায়গায় তার লেখাটা কারেকশন করে লিখে দেয়, আমি এখন হ্যাপি। এরপর তারা একসাথে নদীর পাড়ে যায়। মিকা হিকারিকে বিয়ের জন্য প্রপোজ করলে হিকারি রাজি হয়ে যায়। তারা সেখানেই একে অপরকে বিয়ে করে। তবে বিয়ে শেষে হিকারির মৃত্যুর কথা ভেবে কান্না করে দেয় এবং বারবার বলে, আমি মরতে চাই না। মিকা তাকে থামানোর চেষ্টা করলে হিকারি মিকাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর তারপর হিকারি মিকাকে প্রথমবারের জন্য ভালোবাসি বলে। কয়েকদিন পর মিকা হসপিটালে গেলে তার সাথে সাকির দেখা হয়। সাকি এখন প্রেগনেন্ট। সে মিকার কাছে তার কাজের জন্য ক্ষমা চায়। মিকাও ক্ষমা করে দেয়। সে সাকির বেবিকে একবার ছুঁয়ে হিকারির কাছে চলে আসে। হিকারি মিকাকে বলে, আমি তোমার আকাশ হতে চাই, যেখানে আমি সব জায়গা থেকে তোমায় দেখতে পাবো এবং প্রোটেক্ট করতে পারবো। মিকা শুধু হাসে। তাদের কথা শেষে হিকারি মিকাকে তার ক্যামেরা দিয়ে মিকার একটা আকাশের সাথে ছবি তুলে সব ছবি ওয়াশ করে আনতে বলে। মিকা সব ছবি ওয়াশ করে ফেরার সময় তার কাছে হসপিটাল থেকে ফোন আসে। তারা জানায় হিকারির অবস্থা খারাপ হয়ে গেছে। মিকা হসপিটাল থেকে দৌড়ে আসতে গিয়ে সে পড়ে যায়। সে দেখতে পায় তার ওয়াশ করা সব ছবি মিকার। সে ভিডিও কল দিলে হিকারির বোন কল রিসিভ করে। হিকারি ভিডিও কলে শুধু বলে, হাসো, আর মিকা হাসে। আর এই ভিডিও কলেই হিকারি মারা যায়। হিকারির ফিউনারেল শেষে তার বোন মিকাকে হিকারির ডায়েরি দিয়ে যায়। তবে মিকার ডায়েরিটা খোলার সাহস হয় না। সে ডায়েরিটা সব সময় তার সাথে রাখে, তবে খুলে দেখে না। সে হিকারির যাওয়া সহ্য করতে না পেরে সেই নদীর কাছে যেয়ে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে ঝাঁপ দিতে গেলে দুটো কবুতর এসে তাকে আটকে দেয়। মিকার হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। সে দেখে ডায়েরি জোড়া মিকা এবং তার সন্তান নিয়ে লেখা। হিকারি বারবার লিখেছে সে মিকাকে প্রোটেক্ট করবে, আর সত্যিই করেছে, যেমন আজ করলো। মিকা বুঝে যায় হিকারি সত্যিই আকাশ হয়ে গেছে, আর সে তাকে সব জায়গা থেকে দেখছে আর প্রোটেক্ট করছে। এরপর 7 বছর কেটে যায়। মিকা এখন তার জীবন একাই কাটাচ্ছে। সে এখন দূর শহরে একাই নিজের জীবন গুছিয়ে নিয়েছে। মিকা ডিসিশন নিয়েছে সে আর কখনোই বিয়ে করবে না। আমরা এখন মিকাকে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখি। সে ক্রিসমাসের ছুটিতে বাড়ি ফিরেছে। মিকা ট্রেনে উঠে আকাশের দিকে তাকিয়ে বলে, যদি সেদিন আমাদের দেখা না হতো তাহলে আমি হয়তো দুঃখ পেতাম না। আবার আমাদের দেখা না হলে আমি জীবনের আসল সুখও অনুভব করতে পারতাম না। তুমি কেমন আছো? আমিও এখন নীল আকাশ ভালোবাসি। আর এই মন খারাপ করানোর মতো মুভিটা এখানেই শেষ হয়। আপনাদের কাছে মুভিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম সুন্দর সুন্দর মুভির রিক্যাপ পেতে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।
ফিরে আসব অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।